তাহলে শুনেন, আপনার ওটা শুনে আমি কিন্তু একসাথে ইয়ে করবো, বুঝছেন? আমরা অনেক একসাথে কথা বলছি, আমি ওটা দিব ধরেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? স্যার আমরা ভালো, স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো। অনেকদিন পর তোমাদের সাথে দেখা হয়েছে মনে হচ্ছে আমার, আসলে কি তাই? Yes, স্যার। আমার মনে হচ্ছে যে অনেক বেশ কয়েকদিন পর তোমাদের সাথে আমার দেখা হয়েছে। ও এটা ফেলুন। পরীক্ষা কেমন স্যার আমার ভালো হয়নি। হয়েছে? কই স্যার আমার পরীক্ষা ভালো হয়নি। কেন ভালো হবে না? কেন পরীক্ষাগুলো তোমাদেরকে স্যার অনুশীলন সেদিন শীট আমার একটু দেওয়া জ্বর হয়েছে, ছিল। বেশিরভাগ পরে নেই প্রশ্ন তাই। তো অনুশীলন শীট থেকেই চলে আসছে নাকি? অধিকাংশ স্যার প্রশ্ন সেদিন আমার জ্বর ছিল। অনুশীলন শীটটা যদি তুমি সলভ করো তাহলে তো হয়ে যাওয়ার কথা। আমার কথাও শুনতেছে। चाहिए चाहिए हाँ, मुझे मुझे चाहिए। चाहिए। এই কি ব্যাপারে, কি কথা হচ্ছে এখানে? স্যার ও গেম খেলতে। আজকের ক্লাসে আমরা চলে যাব আমাদের পরবর্তী পরীক্ষা অর্থাৎ মান্থলি টেস্টকে সামনে রেখে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব। তোমাদের জন্য আজকের যে নির্বাচিত অধ্যায় সেটি এখন আমি স্ক্রিনে দেখাবো। আজকের পাঠে সবাইকে স্বাগতম। তাহলে দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফিন্যান্স ও ব্যাংকিং এর সপ্তম অধ্যায়, শেয়ার বন্ড ডিবেঞ্চার। শেয়ার বন্ড ডিবেঞ্চার নাম শুনেছো? এটা আগে নাম শুনেছো? এই তিনটে শব্দ এখানে আলাদা আলাদা তিনটে শব্দ দেখতে পাচ্ছি আমরা। একটা হচ্ছে শেয়ার, দ্বিতীয়টা হচ্ছে বন্ড এবং 3 নম্বরটা হচ্ছে ডিবেঞ্চার। তোমরা কি এই শব্দগুলোর সাথে পরিচিত কিনা? यस স্যার। জি স্যার। শেয়ারটা কি জিনিস আমাকে একটু বুঝাও তো কেউ একজন। শেয়ার দেওয়া। হ্যাঁ, আচ্ছা, অনেকেই জানো, বুঝাই বলতে পারতেছো না, আমি একটু সহায়তা করে দিচ্ছি। আমরা অনেকেই আমাদের আত্মীয় স্বজনের বিয়ে হয়েছিল নাকি, তা আমরা যখন কনে পক্ষের থেকে আমন্ত্রিত অতিথি হই তখন আমরা বর পক্ষকে কি এই স্টেজে ঢোকার আগে আটকাই, আটকাই কিনা? করছো এরকম? স্যার আপনার ইয়ার আটকে ছিল কিছু শুনিনি। বুঝিনি, কথা শুনতে পাচ্ছ? আমরা বিয়ে বাড়িতে যখন বর আসে, বরকে ভিতরে ঢোকার আগে গেইটে আটকাই, গেইটের রাস্তা স্যার আবার অবরোধ হচ্ছে। করে বরকে আটকিয়ে রাখি, ঠিক কিনা? হুম, সে আটকানোর উদ্দেশ্য কি? বরের কাছ থেকে একটা অ্যামাউন্ট কালেকশন করা বা একটা পরিমাণ অর্থ সংগ্রহ করার উদ্দেশ্যে আমরা কি করি? বরের রাস্তা অবরোধ করে দাঁড়াই, ঠিক কিনা? করার পরে বর আমাদেরকে একটা অ্যামাউন্ট টাকা দিয়ে চলে যায়। এরপর আমরা যারা চাচাতো ফুফাতো মামাতো ভাই বোন আছি সবাই মিলে এবার উক্ত টাকার ভাগ করি। আমরা বলি আমার অংশ দাও, আমার শেয়ার দাও, বলি না? জি স্যার। প্রত্যেককে এক একটা অংশ ভাগ করে দেই তো আমরা। यस স্যার। মোট অ্যামাউন্টের যে যে পরিমাণ অংশ টাকা পাও সেটাকে বলা হয় শেয়ার। যেমন একটু বড় যারা, তারা একটু বড় বড় টাকা নেয়, অর্থাৎ ধরো 100 করে নিল। যারা একটু অপেক্ষাকৃত ছোট তারা 50 টাকা করে নিবে, এবং আরো ছোট যারা তাদেরকে 20 টাকা করে দিবে। এভাবে করে এক একজনের শেয়ারটা এক এক রকম হয়। মোট টাকাটাকে ভাগ করে এক একজনকে এক এক পরিমাণ অর্থ দেওয়া হয়। বুঝতে পেরেছো কিনা? জি স্যার।
মানে হচ্ছে শেয়ার। শেয়ার মানে হচ্ছে আলাদা আলাদা অংশ, মোট পরিমাণের আলাদা আলাদা অংশকে বলা হচ্ছে শেয়ার। ব্যবসা ক্ষেত্রে কিভাবে যখন আমরা কয়েকজন মিলে ব্যবসা করব বা ব্যবসা করি, তখন আমরা প্রত্যেকেই ব্যবসায়ের মধ্যে যে মূলধন বিনিয়োগ করি সেই মূলধনের এক একটি অংশকে বলা হয় শেয়ার। যদি আমরা 10 জন মিলে ব্যবসা করি, প্রত্যেকে যদি 1 লক্ষ টাকা করে দেয়, তাহলে আমাদের প্রতিটা শেয়ারের মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। মোট মূলধন হচ্ছে 10 লক্ষ টাকা। বুঝতে পেরেছো কিনা? শেয়ারটা কি বুঝাইতে পারলাম আমি সবাইকে? জি স্যার। এবার আসো বন্ড। বন্ড, ব দন্তা নয় ড, এটার ইংরেজি শব্দ হচ্ছে BOND, বন্ড। ঠিক আছে? বন্ডের বাংলা হচ্ছে ঋণ। বন্ডের বাংলা কি? ঋণ। আমরা যখন ধার নিয়ে ব্যবসা করি তখন সেটাকে বন্ড বলা হয়। আমাদের নিজেদের কাছে যদি টাকা না থাকে, অর্থ না থাকে, আমরা যদি কারো কাছ থেকে টাকা ধার নেই, যে আমি তোমাকে লাভ হলে লাভের উপর 10% করে টাকা বাড়তি দিব, তুমি আমাকে 1 লক্ষ টাকা দাও ব্যবসায়ের জন্য, তখন সেটাকে বলা হয় বন্ড। বুঝতে পেরেছো কিনা? জি স্যার। আমরা ব্যাংক থেকে বন্ড নিতে পারি, থেকে বন্ড নিতে পারি। বুঝছো? এবার আসো ডিবেঞ্চার। ডিবেঞ্চার হচ্ছে ইংরেজি শব্দ, সেটার বাংলা হচ্ছে ঋণপত্র। অর্থাৎ এটা হচ্ছে একটা ডকুমেন্ট যেখানে লেখা থাকবে নির্দিষ্ট পরিমাণ অর্থ ঋণ হিসেবে গ্রহণ করা হচ্ছে এবং সেই ঋণের অর্থ পরিশোধ এবং সুদের পরিমাণ ইত্যাদি সবকিছু লেখা থাকবে, সেটাকে বলা হচ্ছে ডিবেঞ্চার। তাহলে শেয়ার, এগুলো হচ্ছে মূলধনের উৎস। একজন ব্যবসায়ী তার ব্যবসায়ের যে কাঙ্ক্ষিত পরিমাণ মূলধনের প্রয়োজন আছে সেগুলো সে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদির মাধ্যমে সংগ্রহ করে। আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানবো। এর আগের অধ্যায়ে আমরা কি করেছিলাম? আমরা শেয়ার, বন্ড, ডিবেঞ্চারের গাণিতিক সমস্যা জেনেছিলাম। এখন যখন আমরা শেয়ার, বন্ড, ডিবেঞ্চার সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানবো, তখন আমাদের জ্ঞান, আমাদের বুঝার বিষয়টা আরো দক্ষ হবে। বিষয়বস্তু, আজকের আলোচনার বিষয় যেগুলো আমরা আলোচনা করব: সাধারণ শেয়ার, সাধারণ শেয়ারের সুবিধা এবং সাধারণ অসুবিধা। সাধারণ শেয়ার কাকে বলে? আইন অনুযায়ী যে শেয়ারের মালিকগণ অধিকার, দায়িত্ব ও কর্তব্যের বিভিন্ন দিক বিচারে অধিক সুবিধা ও মর্যাদা ভোগ করলেও লভ্যাংশ বন্টন ও কোম্পানি বিলোপের সময় মূলধন প্রত্যাবর্তনে অগ্রাধিকার পায় না, তাকে সাধারণ শেয়ার বলে। একটা আওয়াজ আসতেছে কেন? স্যার আমাদের আসতেছে স্যার। হ্যাঁ, তাহলে দেখো, আইন অনুযায়ী বলতে বাংলাদেশ বা বিশ্বের যে কোনো দেশে, প্রত্যেকটা দেশে ব্যবসা পরিচালনার জন্য নিজ নিজ আইন রয়েছে। আইন অনুযায়ী মানে অর্থাৎ আইনের নিয়ম অনুযায়ী যে শেয়ারের মালিকগণ অধিকার, দায়িত্ব, কর্তব্যের বিভিন্ন দিক বিচারে অধিক সুবিধা ও মর্যাদা ভোগ করলেও, অর্থাৎ তারা দায়িত্ব, কর্তব্য এবং অধিক সুযোগ সুবিধাগুলো ভোগ করে এবং লভ্যাংশ বন্টন ও কোম্পানি বিলোপের সময়, অর্থাৎ কোম্পানি যখন একেবারে বন্ধ হয়ে যাবে তখন মূলধন প্রত্যাবর্তন অর্থাৎ মূলধন ফেরত দেওয়ার সময় অগ্রাধিকার পায় না, তাকে সাধারণ শেয়ার বলে। অর্থাৎ সবার শেষে তারা তাদের মূলধনটা কি হবে? ফেরত নিবে বা ফেরত পাবে। এরকম শেয়ারের মালিকদেরকে সাধারণ শেয়ার হোল্ডার বা সাধারণ শেয়ার মালিক বলা হয়। বুঝতে পেরেছ? জি স্যার। সাধারণ শেয়ারের সুবিধা: অধিক আয়। সাধারণ শেয়ার মালিকদের আয়ের পরিমাণ অধিক, অর্থাৎ কোম্পানির প্রকৃত মালিক হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডাররা। সাধারণ শেয়ার হোল্ডাররা ঋণদানকারী যারা আছে তাদেরকে ঋণের সুদ দিবে এবং অগ্রাধিকার শেয়ার মালিকদেরকে লভ্যাংশ দিবে। এগুলো দেওয়ার পরে যা অবশিষ্ট থাকবে সম্পূর্ণ লভ্যাংশের মালিক হচ্ছে সাধারণ শেয়ার মালিক।
তাই তারা অধিক লভ্যাংশ আয় করার সুযোগ পায়, অর্থাৎ সবাইকে পরিশোধ করার পরে পরিশেষে যা বেঁচে থাকবে সম্পূর্ণ অংশ তারা নিজেরা ভোগ করবে। ফলে এক্ষেত্রে সাধারণ শেয়ারের একটি বড় ধরনের সুবিধা হচ্ছে অধিক আয়। সীমাবদ্ধ দায়। সাধারণ শেয়ারের আরেকটি সুবিধা হচ্ছে সীমাবদ্ধ দায়, অর্থাৎ এক্ষেত্রে দায়ের পরিমাণ সীমাবদ্ধ থাকে, অর্থাৎ তাদের নিজ নিজ সরবরাহকৃত মূলধনের পরিমাণই হচ্ছে তাদের দায়। ধরো একটি কোম্পানিতে আমি 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছি, তাহলে আমার দায় হবে সেই 1 লক্ষ টাকা পরিমাণ, অর্থাৎ আমাকে 1 লক্ষ টাকার বেশি পরিশোধ করতে হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো কিনা? জি স্যার। এরপর হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে সুবিধার মধ্যে তারল্য। সাধারণ শেয়ার যে কোনো মুহূর্তে বিক্রয় করে দিয়ে আমি নগদ, অর্থাৎ ধরো আমি কোনো একটা কোম্পানির শেয়ার ক্রয় করেছি, এই মুহূর্তে আমার টাকার প্রয়োজন, আমি তাহলে শেয়ার বাজারে গিয়ে আমার শেয়ারটা বিক্রি করেই নগদ টাকা সংগ্রহ করে নিতে পারবো, অর্থাৎ খুব দ্রুত অগ্রাধিকার সাধারণ শেয়ারগুলো বাজারে বিক্রয় করা যায়। বুঝতে পেরেছো কিনা? জি স্যার। তাহলে সাধারণ শেয়ারের সুবিধা 3টা কি কি? অধিক আয়, সীমাবদ্ধ দায়, তারল্য। অধিক আয় বুঝতে পেরেছো কিনা? সালাম আলাইকুম জি স্যার। স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলছি যে এই 3টা সুবিধা বুঝতে পেরেছো কিনা সাধারণ শেয়ারের? জি স্যার, বুঝতে পারছি। আমরা আগের অধ্যায়ে আমরা মূলধনের উৎস কয়টি পড়েছিলাম? একটা কোম্পানি কয়টি উৎস থেকে মূলধন সংগ্রহ করতে পারে? একটি কোম্পানি সর্বমোট কয়টি উৎস থেকে মূলধন সংগ্রহ করতে পারে, এটা আমরা পড়েছিলাম, মনে আছে কারো? একটি কোম্পানি সর্বমোট 4টি উৎস থেকে মূলধন সংগ্রহ করতে পারে, অর্থাৎ একটি কোম্পানি ব্যবসা পরিচালনার জন্য তাদের যে অর্থের প্রয়োজন হয় তারা সেগুলো সর্বমোট 4টি জায়গা থেকে কি করতে পারে? সংগ্রহ করতে পারে। 1 নাম্বার হচ্ছে সাধারণ শেয়ার মূলধন, অর্থাৎ তারা সাধারণ শেয়ারের মাধ্যমে তাদের মূলধনটা সংগ্রহ করতে পারে। 2 নাম্বার হচ্ছে অগ্রাধিকার শেয়ার মূলধন, সাধারণ শেয়ারের পরে তারা অগ্রাধিকার শেয়ার বিক্রি করতে পারে। এক্ষেত্রে অগ্রাধিকার বলতে এই যে এখানে দেখো সাধারণ শেয়ারের সংজ্ঞা যেটা বলা হয়েছে, লভ্যাংশ বন্টন ও কোম্পানি বিলোপের সময় কি অগ্রাধিকার পায় তাদেরকে অগ্রাধিকার শেয়ার মূলধন বলা হয়। এরপর হচ্ছে ঋণ মূলধন, কোম্পানি ঋণ দিতে পারে, ঋণ নিতে পারে। এরপর হচ্ছে সংরক্ষিত আয়, অর্থাৎ আয়ের যে অংশটা বর্তমানে ব্যবসায়ীদেরকে বা শেয়ার মালিকদেরকে লভ্যাংশ হিসেবে বন্টন না করে ব্যবসায়ের ভবিষ্যৎ সম্প্রসারণ বা বৃদ্ধি করার লক্ষ্যে সংরক্ষণ করে রাখা হয় তাকে বলা হচ্ছে সংরক্ষিত আয়। বুঝতে পেরেছো? জি স্যার। এরপর আসো সাধারণ শেয়ারের অসুবিধাগুলো একটু দেখবো আমরা। ঝুঁকি। 1 নাম্বার হচ্ছে ঝুঁকি। সাধারণ শেয়ারের ঝুঁকি বেশি, কারণ হচ্ছে সাধারণ শেয়ার মালিকরা সবার শেষে লভ্যাংশ পায় এবং কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার পরে তাদের মূলধনটাও সবার শেষে ফেরত পায়, ফলে তাদের ঝুঁকিটা একটু বেশি। সবাইকে দিয়ে যদি না থাকে, সবাইকে দিয়ে যদি লভ্যাংশ না থাকে তখন তাদের ভাগ্যে লভ্যাংশ জোটে না। বুঝতে পেরেছো কিনা? এবং কোম্পানি যখন বন্ধ হয়ে যায় তখন তাদের দায় পরিশোধ করে, ঋণ পরিশোধ করে, অগ্রাধিকার শেয়ার মালিকদেরকে পরিশোধ করে যদি মূলধন অবশিষ্ট না থাকে তখন তারা তাদের প্রদানকৃত মূলধন ফেরত পায় না, ফলে এই ক্ষেত্রে তাদের ঝুঁকিটা বেশি থাকে। জি স্যার। এরপর হচ্ছে মুনাফা ও সম্পত্তি। তাহলে ওই ঝুঁকি যেটা বললাম সেটাই, সাধারণ শেয়ার মালিকরা সাধারণত সবার শেষে মুনাফা পায়, ফলে তাদের কি মুনাফা এবং সম্পত্তির ক্ষেত্রে একটু পরে পেতে হয়, সবার শেষে পায়। তাহলে কোনো কিছু সবার শেষে পাওয়াটা একটা অসুবিধা না? আমরা যে কোনো কিছু আগে জি স্যার। পেতে চাই, আমাদের মানুষের বৈশিষ্ট্য কি, কোনো কিছু আমরা আগে আগে পেয়ে যেতে চাই, আমরা কখনো অপেক্ষা করতে চাই না। ফলে এক্ষেত্রে সাধারণ শেয়ারের মালিকরা তাদের মুনাফা এবং লভ্যাংশটাও কি সবার আগে পায় না, সবার শেষে পায় যে। ঠিক আছে, বুঝতে পেরেছো কিনা? জি স্যার।
জি স্যার বুঝতে পাবলিক লিমিটেড কোম্পানির তহবিল সংগ্রহের গুরুত্বপূর্ণ উৎস কি? কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলে? কোন ধরনের শেয়ার ইস্যুকারী কোম্পানি শেয়ার মালিকদের সবসময় লভ্যাংশ দিতে বাধ্য থাকে না? পাবলিক লিমিটেড কোম্পানির প্রকৃত মালিক কারা? প্রথম প্রশ্ন দেখো, পাবলিক লিমিটেড কোম্পানির তহবিল সংগ্রহের গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে শেয়ার বিক্রয়। অর্থাৎ আমরা দুই ধরনের কোম্পানির কথা জানি, একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। ঠিক আছে, তোমরা চতুর্থ অধ্যায় যেটা ছিল এই ব্যবসায় উদ্যোগের মালিকানা ভিত্তিতে ব্যবসায়ী সংগঠন, সেখানে পড়েছিলা এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, যৌথ মূলধনী ব্যবসায়, সমবায় সংগঠন এবং রাষ্ট্রীয় সংগঠন। 5 ধরনের ব্যবসায় সম্পর্কে পড়েছিলা। তার মধ্যে যৌথ মূলধনী ব্যবসাকে আবার দুই ভাগে ভাগ করেছিল, একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলা হয়। আর প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ 50 জন, তাকে বলা হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি। বুঝতে পেরেছো কিনা? তাহলে পাবলিক লিমিটেড কোম্পানির তহবিল সংগ্রহের গুরুত্বপূর্ণ একটি উৎস হচ্ছে শেয়ার বিক্রয়। তারা জনগণের নিকট শেয়ার বিক্রি করে যে টাকা সংগ্রহিত হয় সেটা দিয়ে ব্যবসা পরিচালনা করে থাকে। কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলা হয়? কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বলা হচ্ছে শেয়ার। অর্থাৎ কোম্পানি তার মোট মূলধনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে 100 টাকা 100 টাকা করে করে ভাগ করে বিভিন্ন অংশে বিভিন্ন জনের কাছে বিক্রয় করে যে অর্থ সংগ্রহ করে সেটাকে মূলত শেয়ার বলা হয়। কোন ধরনের শেয়ার ইস্যুকারী কোম্পানি শেয়ার মালিকদের সবসময় লভ্যাংশ দিতে বাধ্য থাকে না? সাধারণ শেয়ার। অর্থাৎ সাধারণ শেয়ারের মালিকরা হচ্ছে কোম্পানির প্রকৃত মালিক। ফলে ব্যবসায় যদি পর্যাপ্ত পরিমাণ লাভ না হয় তাহলে বছর শেষে সাধারণ শেয়ার মালিকরা লভ্যাংশ পায় না বা লভ্যাংশ পাওয়ার বাধ্যবাধকতা থাকে না। পাবলিক লিমিটেড কোম্পানির প্রকৃত মালিক কারা? পাবলিক লিমিটেড কোম্পানির প্রকৃত মালিক হচ্ছে যারা শেয়ার ক্রয় করে তারা, অর্থাৎ যারা সাধারণ শেয়ারগুলো ক্রয় করে তারাই পাবলিক লিমিটেড কোম্পানির প্রকৃত এটাকে হোমবরে, এটাকে হোমে। তাহলে আমরা পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। পাবলিক লিমিটেড কোম্পানির প্রকৃত মালিক হচ্ছে যারা শেয়ার ক্রয় করে তারা। স্যার বলো। স্যার অ্যাকাউন্টিং হাউস কত হইছে? এটা তো বলা যাবে না, কারণ বলতে নিষেধ করা হয়েছে। রেজাল্ট পাবলিশ দিলে তখন দেখতে পারবা কার কয়টা ভুল হয়েছে, সেটাও দেখতে পারবা, কোনটা দাগাইছো এবং কোনটা কি কারণে ভুল হয়েছে, সবকিছু একসাথে পাবা ওখানে। ঠিক আছে। জি স্যার। সাধারণ শেয়ার মালিকদের পূর্বে কাদের দাবি মেটাতে হয়? সাধারণ শেয়ার মালিকরা কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিসের দ্বারা নিয়ন্ত্রণ করে? সাধারণ শেয়ারে বিনিয়োগকারীদের ঝুঁকি কিসের সমান থাকে? সহজে হস্তান্তরযোগ্য শেয়ার কোনটি? প্রথমটা দেখো, সাধারণ শেয়ার মালিকদের পূর্বে অগ্রাধিকার শেয়ার মালিকদের, নাম থেকে বোঝা যাচ্ছে অগ্রাধিকার মানে তাদের অধিকার আগে। কাদের অধিকার আগে? অগ্রাধিকার শেয়ার মালিকদের আগে। কাদের আগে? সাধারণ শেয়ার মালিকদের আগে। ঠিক আছে, মনে থাকবে না? জি স্যার। সাধারণ শেয়ার মালিকরা কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিসের দ্বারা নিয়ন্ত্রণ করে? ভোটাধিকার। অর্থাৎ সাধারণ শেয়ার মালিকদের একটি আলাদা সুবিধা হচ্ছে ভোট দানের অধিকার।
তারা নিজেদের ভোট প্রদানের মাধ্যমে কোম্পানির পরিচালক নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এক্ষেত্রে সাধারণ শেয়ার মালিকদেরকে ভোট দানের অধিকার রয়েছে। ঠিক আছে, এরপর হচ্ছে সাধারণ শেয়ারে বিনিয়োগকারীদের ঝুঁকি কিসের সমান থাকে? সাধারণ শেয়ারে বিনিয়োগকারীদের ঝুঁকি তাদের বিনিয়োগকৃত অর্থের সমান থাকে। অর্থাৎ আমি যদি কোনো একটা কোম্পানির 1 লক্ষ টাকার সাধারণ শেয়ার ক্রয় করি, তাহলে আমার ঝুঁকি কতটুকু? ওই 1 লক্ষ টাকা পরিমাণ। আমি কোনো একটা কোম্পানির শেয়ার যদি 1 লক্ষ টাকার ক্রয় করে থাকি, তাহলে আমার ঝুঁকি হবে 1 লক্ষ টাকা পরিমাণ। সহজে হস্তান্তরযোগ্য শেয়ার, সহজে হস্তান্তরযোগ্য শেয়ার হচ্ছে সাধারণ শেয়ার। অর্থাৎ আমি কোনো একটি কোম্পানির শেয়ার ক্রয় করেছি, এখন এই মুহূর্তে আমার টাকার প্রয়োজন, তাহলে আমি আমার ক্রয়কৃত শেয়ারগুলো পুনরায় বিক্রি করে দিতে পারবো। খুব সহজে হস্তান্তর করা যায়, একজন আরেকজনের নিকট বিক্রি করতে পারে। যেমন আমি আমার শেয়ারটা এখানে নাইম স্যারের কাছে বিক্রি করে দিলাম, ঠিক আছে, তাহলে নাইম স্যার শেয়ারের মালিক হয়ে যাবে, আমি নগদ টাকা পেয়ে যাব। নাইম স্যার তারপর থেকে আমাদের অ্যাকাউন্টিং ক্লাস নিবে। হ্যাঁ, এটার আগামাথা কিছু বুঝবো না। এরপর অনির্দিষ্ট আয় কোন ধরনের শেয়ার মালিকদের হয়? অনির্দিষ্ট আয় সাধারণ শেয়ার মালিকদের হয়। অর্থাৎ সাধারণ শেয়ার মালিকদের আয়ের কোনো নির্দিষ্ট হার নেই। যেমন ঋণ মূলধনের সময় একটা নির্দিষ্ট হারে সুদ পায়, অগ্রাধিকার শেয়ারের সময় একটা নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়, কিন্তু সাধারণ শেয়ার মালিকরা সবাইকে দেওয়ার পরে যা থাকবে পুরাটা পায়। সেক্ষেত্রে বেশি থাকলে বেশি পাবে, কম থাকলে কম পাবে। তাই বলা হয় অনির্দিষ্ট আয়, তাদেরটা নির্দিষ্ট নয়। অর্থাৎ আগে থেকে ঠিক করে রাখা হয় না তাদের কত টাকা আয় হবে। বুঝছো কিনা? জি স্যার। তাহলে লেকচার তো এখানে শেষ হলো। বুঝতে পারছো কিনা আজকের আলোচনা? সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে মূলধনের উৎস 4টা। মূলধনের উৎস কয়টা? 4টা। অর্থাৎ একটি কোম্পানি সর্বোচ্চ 4টা উৎস থেকে মূলধন সংগ্রহ করতে পারে। সেই উৎসগুলো কি কি একটু ফয়সাল বলবে, সাদ আল ফয়সাল। কি বলতাম? মূলধনের উৎস কয়টি ও কি কি? 5টি। হ্যাঁ, সম্পদ, ব্যয়, মালিকানা সত্ত্ব। আচ্ছা, তোমাদেরকে আমি এখন একটি অঙ্ক দিব, তোমরা সেটা আমাকে এখন করে দিবা, ঠিক আছে? আমি তোমাদেরকে এখন বোর্ডে একটি প্রশ্ন দিব। জনতা লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যে 1000টি সাধারণ
শেয়ার বিক্রয় করে 12 টাকা দরে। তাদের প্রতিটি শেয়ারের প্রদত্ত লভ্যাংশ 2 টাকা এবং লভ্যাংশ বৃদ্ধির হার 10%। সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত? দেখো প্রশ্নটা দেখো, সবাই বুঝছো কিনা? জনতা লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যে 1000টি সাধারণ শেয়ার বিক্রয় করে 12 টাকা দরে, অর্থাৎ 10 টাকা দামের শেয়ার বিক্রি করে কত টাকায়? 12 টাকায়। তাদের প্রতিটি শেয়ারের প্রদত্ত লভ্যাংশ 2 টাকা এবং লভ্যাংশ বৃদ্ধির হার হচ্ছে 10%। সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত? পারবে কিনা? এই অঙ্কটা করে দিতে পারবে? স্যার একটু করে দেন। তাই জি স্যার। খাতা নাও দ্রুত। স্যার লিখছি, কোয়েশ্চেন লিখছি। দেওয়া আছে, লিখো। দেওয়া আছে, দেওয়া আছে লিখিত মূল্য 10 টাকা। লিখছো? জি স্যার। বাজার মূল্য 12 টাকা। লিখেছো? ইয়েস স্যার। লভ্যাংশ 2 টাকা। লভ্যাংশ 0 দাও, লভ্যাংশ 0 2 টাকা। স্যার লিখছি। হ্যাঁ, লভ্যাংশ বৃদ্ধির হার 10%। এগুলো যা যা দেওয়া আছে আমরা দেখে দেখে এগুলো তুলছি। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। সুতরাং জি স্যার। সুতরাং লভ্যাংশ 1 সমান, সুতরাং দিয়ে লভ্যাংশ 1 সমান দাও। দিয়েছো? জি স্যার দিছি। লভ্যাংশ 0 ইন্টু লভ্যাংশ 0 গুণ চিহ্ন দাও। দিয়েছো? জি স্যার। 1 যোগ বৃদ্ধির হার। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 যোগ বৃদ্ধির হার দাও। স্যার লিখছি। বৃদ্ধির হারটা 0.10 দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এবার বের করো 1 যোগ বৃদ্ধির হারটা কত হয়? 2 গুণ 1.1 দিয়ে গুণ করো 2 কে। ফয়সাল, স্যার আপনি করছো? ফয়সাল লিখতেছো? স্যার। ইয়েস স্যার। সালমা, কত বের হয়েছে? লভ্যাংশ 1 কত বের হয়েছে? স্যার 2.2। ওকে, এবার লিখো। আমরা জানি সাধারণ শেয়ার মূলধন ব্যয় সমান,
লিখেছ? তাহলে সাধারণ শেয়ার মূলধন ব্যয়ের সূত্রটা কি? লভ্যাংশ 1 লভ্যাংশ 1 ডিভাইডেড বাই ভাগ শেয়ার মূল্য 0 প্লাস বৃদ্ধির হার। হ্যাঁ ইনটু 100। এবার মান বসাও, লভ্যাংশ 1 এর জায়গায় 2 দশমিক যেটা আসছে সেটা বসাও। জি স্যার। শেয়ার মূল্য শেয়ার মূল্য হচ্ছে ওই যে শেয়ারের বাজার মূল্য 12 টাকাটা বসাও। জি স্যার বসাইছি। যোগ যোগ বৃদ্ধির হার কত? 0.10। স্যার লিখছি। 0.10 দিয়েছ, গুণ জি স্যার। 100। এবার 2.2 কে ভাগ করো 12 দিয়ে। স্যার করছি তারপরে ভাগ করার পরে 0.183। যোগ 0.10টা যোগ করবা, করার পরে 100 দিয়ে গুণ করবা। স্যার 28.33। ওকে, 28.33, এটা হচ্ছে উত্তর। এভাবে পারবে না? তা পারবো। ওকে ঠিক স্যার আছে। এরকম তাহলে আসবে? এই ধরনের, হ্যাঁ অবশ্যই এই স্যার ধরনের আসবে। অগ্রাধিকার শেয়ারের আসবে, ঋণ মূলধনের আসবে, এরকম আসবে। আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আর কোনো কিছু জিজ্ঞাসা আছে? নো স্যার। ওকে, যদি জিজ্ঞাসা করার না থাকে তাহলে হোমওয়ার্ক তো দেয় না এখন তোমাদেরকে? নো স্যার দেয় না। ওকে, তাহলে আমরা সপ্তম অধ্যায়ের সাধারণ শেয়ার সম্পর্কে জেনেছি। তোমরা আরেকটু তারপরও মেইন বইটা পড়বা, মেইন বইয়ের সাধারণ শেয়ারের অংশটা পড়বা, এবং পরের দিন আমরা অগ্রাধিকার শেয়ার নিয়ে পড়বো, ঠিক আছে? জি স্যার। সাধারণ শেয়ারের পরে হচ্ছে আমাদের অগ্রাধিকার শেয়ার। এরপরে আমরা অগ্রাধিকার তাহলে ভালোভাবে পরীক্ষাগুলো দিবা, পরীক্ষা যাতে ভালো হয় সেভাবে ভালোভাবে প্রস্তুতি নাও। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে। স্যার। তাহলে পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে